স্টুডেন্ট হাই স্টুডেন্ট স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। আজ শুরু করছি তোমাদের নতুন মডেল কোশ্চেন পেপার নাম্বার 18। এর আগে মডেল কোশ্চেন নাম্বার 1 থেকে 17টা আপলোড করা হয়েছে। 1 থেকে 17 পর্যন্ত মডেল কোশ্চেন পেপারের অ্যান্সার শিট মানে উইথ এক্সপ্লেনেশন আপলোড করা হয়েছে। যারা ভিডিও দেখোনি তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও এবং ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং এখান থেকে তোমরা অনেক নতুন কিছু ইনফরমেশন পাবে। আশা করবো তোমরা কী করে উত্তর করতে হয় তার সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে যাবে, কীভাবে শর্ট টাইমে অ্যান্সার করা যেতে পারে কিছু কোশ্চেনের। এবং যারা আমার ভিডিওতে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। দেখো আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলেছে, বিবৃতি এবং তার কারণের কোশ্চেন। বিবৃতি বলেছে একটি দ্রবণের মোলারিটি উষ্ণতার উপর নির্ভর করে। কী বলছে, দ্রবণের মোলারিটি কার উপর নির্ভর করে? উষ্ণতার উপর নির্ভর করে, কিন্তু মোলালিটি করে না। তবে এক বিবৃতি কি ঠিক না ভুল? অবশ্যই বিবৃতি ঠিক, কারণ মোলারিটি উষ্ণতার উপর নির্ভর করে আর মোলালিটি করে না। কারণ মোলারিটি হচ্ছে কিসের? মোলারিটি হচ্ছে 1000 ml সলিউশন করতে হয়। মোলারিটি কিসে করতে হয়? 1000 ml করতে হয়। আর মোলারিটির কত করতে হয় না, মোলারিটিতে করতে হয় 1000 গ্রামে। যেহেতু আয়তন উষ্ণতার উপর নির্ভর করে তাই মোলারিটি উষ্ণতার উপর নির্ভর করবে। কারণে কি বলেছে দেখো, কারণে এটাই বলেছে কোনো দ্রবণের মোলারিটি দ্রবণের আয়তনের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু মোলারিটি দ্রবণের ভরের সাথে সম্পর্কযুক্ত। তো এটা কি ঠিক? অবশ্যই ঠিক। তবে যে বিবৃতি 1 বলেছে আর কারণ যেটা বলেছে সেটা কি, কারণটা কি এর নির্দিষ্ট এর ব্যাখ্যা? অবশ্যই কি এও ঠিক, আরও ঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। কারণ মোলারিটি কোনটা? মোলারিটি কার উপর নির্ভর করে? কারণ মোলারিটি করতে হয় কত? 1000 ml সলিউশন করতে হয়। 1000 ml সলিউশনে যত গ্রাম মোল দ্রবীভূত করে সলিউশনটা তৈরি করতে হয়। আর এটা হয় মোলালিটি, তাই তো? মোলালিটি কিসে করা হয়? মোলালিটি তৈরি হয় 1000 গ্রামে। তো যেহেতু 1000 লিটার ও ml, এটা কি? এটা হচ্ছে আয়তন আর এটা হচ্ছে ভর। যেহেতু আয়তন কি, তরলের আয়তন উষ্ণতার উপর নির্ভর করে, আর তরলের ভর উষ্ণতার উপর নির্ভর করে না। উষ্ণতা চেঞ্জ হলে ভরের কোনো পরিবর্তন হয় না, যদি সেটা বদ্ধ পাত্রে রাখা হয়। অবশ্যই বদ্ধ পাত্রে, তুমি যদি বাইরে থেকে ইভাপোরেট করে দাও তবে হবে না। তো মোলারিটি, আর এক্ষেত্রে কী হয়, এর আয়তন চেঞ্জ হয়, মানে আয়তনে বাড়ে। যে কী হবে, মোলারিটি উষ্ণতা নিরপেক্ষ নয়, আর মোলারিটি উষ্ণতা নিরপেক্ষ নয়, মানে উষ্ণতা নির্ভরশীল, এটা নির্ভর করে না। তো এই গেল আমাদের উত্তর এবং ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো, 2 নম্বর কোশ্চেনে বলেছে যে এম ধাতুর পারমাণবিক ভর দেওয়া আছে 34। যদি ধাতুর অক্সাইডে 68% এম এবং বাকি অক্সিজেন থাকে তবে ধাতু বা অক্সাইডটির স্থূল সংকেত কত হবে? বলছে একটি ধাতুর পারমাণবিক ভর দেওয়া আছে 34 এবং ধাতুটির অক্সাইডে কী বলে, কত পার্সেন্ট? 68% আছে কে? ধাতু। আর বাকি কত? বাকি 32% হয়। 32% আছে কে? অক্সিজেন। 32% কে আছে? অক্সিজেন। তো 68% হচ্ছে ধাতু আর 32% হচ্ছে অক্সিজেন। এই তো রেশিও। তো 68% ধাতু এবং 8% অক্সিজেন যদি হয়, আমরা বলতে পারি কি? বলতে পারি যে 32 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 68 গ্রাম ধাতুর সাথে, বলতে পারি 68 গ্রাম ধাতুর সাথে দিয়ে যৌগটা তৈরি করছে। এবার 32 গ্রাম যদি যুক্ত হয় তো আমরা 8 বের করবো, তো 8 তুল্যাঙ্ক ভর পেয়ে যাবো। তো 8 গ্রাম অক্সিজেনে যুক্ত হয় 68 × 8/32। কার্ডেগুলো কত আসবে এখান থেকে? এখানে হচ্ছে 4 4 17 68, তা কথা হলো 17 গ্রাম ধাতু। অনেকে বলতে পারো যে আমরা 8 গ্রামে কেন বের করলাম, তাই না? 8 গ্রামে বের করার মেন উদ্দেশ্য হচ্ছে যে অক্সিজেনের তুল্যাঙ্ক ভর কত হয়? 8 হয়। অর্থাৎ 8 গ্রাম অক্সিজেন কোনো একটা ধাতু বা কোনো যৌগের সাথে যখন যুক্ত হবে তখন সেই ধাতু বা সেই যৌগটির বা সেই মৌলটির তুল্যাঙ্ক ভরের সাথে যুক্ত হবে। কারণ আমরা জানি ইকুইভ্যালেন্ট ওয়েটের সাথে পরস্পর বিক্রিয়া করে, অর্থাৎ এক ইকুইভ্যালেন্ট অক্সিজেন এক ইকুইভ্যালেন্ট ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ তৈরি করে। আমরা কী পেলাম? 8 গ্রাম অক্সিজেন যুক্ত হয়ে কত গ্রাম তৈরি করে? কত গ্রাম ধাতুর সাথে যুক্ত হতে পারে? 17 গ্রাম ধাতুর সাথে যুক্ত হতে পারে। তো এখান থেকে লিখতে পারবো আমরা যে 8 গ্রাম
অক্সিজেন যুক্ত হয়, 8 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 17 গ্রাম ধাতুর সাথে, বলা যায়। 17 গ্রাম ধাতুর সাথে যদি যুক্ত হয় তাহলে তাহলে এই যে যৌগটা দেওয়া আছে এই যৌগটার সংকেত কি হবে, এই তোমাদের কোশ্চেন জানতে চেয়েছে। ধাতুটির পারমাণবিক ভর দেওয়া আছে দেখো 34 এবং তার তো এখান থেকে আমরা কী বলতে পারি, দেখো বলছে যে যদি ধাতুটির যদি অক্সাইডের সংকেত এমও হয়, যদি অক্সাইডের সংকেত এমও হয় এবং এর পারমাণবিক ভর কত দিয়েছে, এর পারমাণবিক ভর দিয়ে আছে, যদি ধাতুটির সংকেত যদি ধাতু বা অক্সাইডের সংকেত যদি এমও হয়, এর ভর দেওয়া আছে 68 আর এর দেওয়া আছে কত 32, টোটাল ভর কত আসছে দেখো, যোগ করলে 100 গ্রাম আসছে ধাতুর অক্সাইডটি। তো 100 গ্রাম অক্সাইডে অক্সিজেন কতটুকু আছে 32, মানে 32%, আর 100 গ্রাম মেতে আছে 68%। তোমরা ডিরেক্ট এইভাবে উত্তর করতে পারতে। এটা উত্তর গেল কথা, উত্তর গেল MO, অর্থাৎ অপশান এ। নেক্সট কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 3। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো ভালো করে পড়ে, যে 10 ml NaOH দ্রবণকে প্রশমিত করতে 0.1032 নর্মাল অক্সালিক অ্যাসিড দ্রবণের 9.8 ml প্রয়োজন হয়, গ্রাম প্রতি লিটার এককে ক্ষার দ্রবণের মাত্রা কত হবে। এই তোমাদের কোশ্চেন যেহেতু দিয়েছে, এখান থেকে আমরা কি করে করতে হবে অঙ্কটা, এটা হচ্ছে তোমাদের যে প্র্যাকটিক্যাল তোমরা করো, প্র্যাকটিক্যাল আছে তোমাদের, যে ভলিওমেট্রিক অ্যানালিসিস যেগুলো আছে, সেই প্র্যাকটিক্যালের যে সিম্পল লাস্টে গিয়ে সূত্র লাগে V1N1 = N2 V2। এখানে কি, এখানে N1 হচ্ছে কি, N1 সমান আমরা ধরে নিই ক্ষার দ্রবণের শক্তিমাত্রা, বলতে পারি শক্তিমাত্রা কিসে, নর্মালিটি। V2 কি, V2 হচ্ছে ক্ষারের পরিমাণ। V1 তো N2 সমান কত, N2 হচ্ছে অ্যাসিড দ্রবণের মাত্রা, অ্যাসিডের নর্মালিটি, একবার লিখে দিচ্ছি অ্যাসিডের নর্মালিটি। আর V2 কি হবে, অ্যাসিডের পরিমাণ। এখানে মানগুলো যদি আমরা বসাই, এখানে দেখো বলেছে যে 10 ml NaOH, তবে NaOH 10 গুণ করলাম, ইন্টুর সাথে কতটুকু নর্মাল আছে এটার পরিমাণ দেওয়া আছে, এর আছে 0.1032 নর্মাল। এটা কার সাথে সমান হবে, H2SO4 এর N2 আমাকে বের করতে হবে, N2 অক্সালিক অ্যাসিডের এখানে আমাকে বের করতে হবে কি, এখানে দেওয়া আছে 10 ml V1 মানে ক্ষারীয় দ্রবণের মাত্রা, ক্ষারীয় দ্রবণে N1 বের করতে হবে, অক্সালিক অ্যাসিডের মাত্রা দেওয়া আছে 0.1032 ইন্টু কত দেওয়া আছে না এর 9.8 ml। এখানে N1 সমান কত হবে, 0.1032 ইন্টু 9.8/10। এখানে ক্যালকুলেশন করলে মান আমাদের আসবে কত, 0.101136। এটা আসলে নর্মালিটি। এবার এখান থেকে যদি আমরা কী বের করতে হয়, এটা যদি নর্মালিটি মানে কি, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা তো গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার আসলো। এখান থেকে আমাদের যদি কিসে বের করতে হয়, মোলারিটি গারত্ব কোন এককে জানতে চাইছে এটা জানতে চাইছে ক্ষার দ্রবণের মাত্রা কিসে, গ্রাম প্রতি লিটারে। যে গ্রাম পার লিটার এককে ক্ষার দ্রবণের মাত্রা। তো মাত্রার সমীকরণ কত হয়, যে N1 পেয়েছিলাম, N1 ইন্টু কী হবে, এই যে ক্ষার দ্রবণের যে ক্ষার যেটা আছে, ক্ষারের ইকুইভ্যালেন্ট ওয়েট অফ NaOH। এখানে কত, N1 আছে 0.101136 ইন্টু 40, NaOH এর তুলনা করবো কত 40, 40 দিয়ে গুণ করলে কত আসবে, এখানে 4.04 আসলে উত্তর। তো উত্তরের সঙ্গে অপশন ডি হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে কোশ্চেনটি। তো দেখো পরবর্তী কোশ্চেন, যে না দেখতে পারো আরেকবার রিপিট করে দেখে নাও, তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপরে কোশ্চেন বলছে, প্রদত্ত লেখচিত্র থেকে কোনটি নির্দেশ করে। এই লেখচিত্র কিসের লেখচিত্র, এটা এই যে লেখচিত্র দেওয়া আছে এটা কিসের লেখচিত্র জানা আছে, এটা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ।
মানে ইলেকট্রনের পাওয়ার যে সম্ভাবনা, কোথায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কতটুকু, তার গ্রাফ আকারে প্রকাশ করা। কোন কক্ষে, কোন উপকক্ষে, কোন কক্ষে কতটুকু ইলেকট্রন থাকতে পারে তার সম্ভাবনা। দেখো এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা এখান থেকে শুরু হয়ে চলে এসছে, এরকমভাবে চলে এসছে। অর্থাৎ যত দূরত্ব বাড়বে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তত কম হবে, এবং যত দূরত্ব থেকে আস্তে আস্তে কাছে কাছে আসতে চাইবো তার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। কী বলবো বোঝা গেলো এটা? এটা বললো যত আমরা দূরে থাকবো, আর মানে নিউক্লিয়াস থেকে যত দূরে হবে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তত কি কম। নিচের দিকে আছে না ফাইন্ড, এটা হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে ব্যাসার্ধ। যত ব্যাসার্ধ বাড়বে, যত ব্যাসার্ধ বেশি, তার কী হবে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তত কম। যত আস্তে আস্তে নিউক্লিয়াসের কাছে আসতে থাকবো, যত আমরা নিউক্লিয়াসের কাছে আসতে থাকবো, তার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকবে। ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নিউক্লিয়াসের কাছে বাড়তে থাকছে। এটা কার ক্ষেত্রে হয়? এটা এসের ক্ষেত্রে হয়। কিন্তু এটা দেখো এসের ক্ষেত্রে তো অবশ্যই হবে, এস কক্ষকের জন্য হবে, এটা এস কক্ষকের জন্য হবে। যত নিউক্লিয়াসের কাছে আসবে তার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। তার সাথে সাথে এখান থেকে আরেকটা জিনিস কি আমরা দেখতে পাচ্ছি, দেখো ভালো করে, যে এর কোনো নোড নেই। অর্থাৎ যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো কোথাও আসেনি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো কোথাও আসেনি, অর্থাৎ এর কি নেই, নোড নেই। ইলেকট্রন পাওয়ার ইলেকট্রন থেকে এসও কক্ষ এবং নোড নেই, এটা কার হবে? এটা 1s এর হবে। যেহেতু 1s এর নোডের সংখ্যা কত? 0। 1s এর নোডের সংখ্যা কত হবে? 0। টোটাল নোড 0 হবে। টোটাল নোড কত হবে? 0। রেডিয়াল নোডও 0, অ্যাঙ্গুলার নোডও 0। রেডিয়াল নোডও 0 হবে 1s এর, এবং অ্যাঙ্গুলার নোড দুটোই 0 হবে। তাই এটা হচ্ছে কার কক্ষক? এটা হচ্ছে 1s এর গ্রাফ। নেক্সট কোশ্চেন নম্বর 5। 5 নম্বর কোশ্চেন হচ্ছে বিবৃতি এবং বিবৃতি 2 এর কোশ্চেন। বিবৃতি 1-এ কী বলেছে দেখো ভালো করে। বিবৃতি 1-এ বলেছে কি, যে একটি পরমাণু দুটি ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান সমান। তো কী বলছে, 4টে কোয়ান্টাম মান সমান হয়? কখন সমান হতে পারে না? তবে এটা তো ভুল। কখনও 4টে কোয়ান্টাম মান সমান হতে পারে না, কারণ পাউলির অপবর্জনীতিতে বলে দিয়েছেন তিনি, যে বলেছে কি, পাউলির নীতিতে বলা আছে যে কোনো পরমাণু যে কোনো দুটি ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনও একই হতে পারে না। নেক্সট 2 নম্বরের বিবৃতি কী বলে থাকো, বলেছে একটি পরমাণুর দুটি ইলেকট্রন একই কক্ষে, উপকক্ষে এবং কক্ষকে উপস্থিত থাকতে পারে, যাতে ঘূর্ণন একই দিকে হয়। যখন দুটি পরমাণু দুটি থেকে ইলেকট্রন যদি কি থাকে, একই কক্ষে থাকে, একই কক্ষে থেকে একই দিকে ঘূর্ণন থাকতে পারে না। একই কক্ষ থেকে, মানে এই কক্ষে যদি দুটি ইলেকট্রন থাকে, দুটি ইলেকট্রন সেম স্পিন হতে পারবে? সেম স্পিন হতে পারে না। এটা হতে পারে বলেছে, তাই এটাও কি, এটা হলো ভুল। তাই কি দুটোই আমাদের ভুল, বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই ভুল। এখানে উত্তর কী আসবে? উত্তর হচ্ছে অপশান ডি, বোথ রং। সরি, অপশান সি, বোথ রং। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর বলছে একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 71 দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা কত আছে? 71, Z=71। বলছে 71তম ইলেকট্রনটি কোন কক্ষে প্রবেশ করবে। যদি আমরা এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি দেখব, 71তম ইলেকট্রনটি কোথায় প্রবেশ করবে? ইলেকট্রনটি প্রকাশ করবে 5D-তে। 71 হচ্ছে কি 5D-তে প্রবেশ করবে। কী করে এটা পাই? দেখো 71 আমরা জানি কোথা থেকে, যে ল্যান্থানাইট যেটা আছে, কি আছে, ল্যান্থানাইটস কত পর্যন্ত হয়? 71 পর্যন্ত হয় না? 57 থেকে 71। ল্যান্থানাইট কত? 57 থেকে 71 ক্রমাঙ্ক। এই 71 নম্বর ক্রমাঙ্কের সাধারণ ইলেকট্রন বিন্যাস কত হয়? ইলেকট্রন হয় 4f, 1 থেকে 14 4f-এ, এর হয় 5D1 6s2। এটা হচ্ছে কার? এই যে 71তম ইলেকট্রনের শেষ ইলেকট্রন বিন্যাস। তো এর আগে থাকে জেনন, লিখে দাও xc 14 1 2, xc 4f 14, 5d1 এবং 6s2। এই হলো আমাদের ইলেকট্রন বিন্যাস। নেক্সট কোশ্চেন নম্বর 7। 7 নম্বর কোশ্চেনে বলেছে লিথিয়ামের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ x দেওয়া আছে। লিথিয়ামের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ কত দেওয়া আছে? x। তবে বেরিলিয়াম 3+এর তৃতীয় কক্ষের সম্ভাব্য ব্যাসার্ধ কত হবে? আমরা জানি Rn সমান কত? A0 × n²/z, এটুকু জানা আছে। এখান থেকে যদি আমরা লিথিয়ামের বের করি, R(Li2+) কার ক্ষেত্রে? দ্বিতীয় কক্ষ, সেকেন্ড। তো কত হবে এখান থেকে? A0 × 2a² লিথিয়ামের জন্য হয় 3 পরমাণু ক্রমাঙ্ক। তো কত আসলে এখান থেকে? এটার মান কত দেখছি? এটার মান দেখছি x। দেখো তো x মান লিখতে পারি আমরা A0 × 4/3, অর্থাৎ এখান থেকে আমরা A0 সমান কত পেলাম?
3x/4, a0 সমান কত পেলাম 3x/a0 সমান কত পেয়েছি 3x/4। এবার কি বলেছে সেকেন্ড পার্টে, বলে এই পার্টে কি বলেছে আরেকটা কোশ্চেন, যে বেরিলিয়াম 3+ তৃতীয় কক্ষের ব্যাসার্ধ, তবে RF BE3+ থার্ড কক্ষের ব্যাসার্ধ কত হবে a0 × n²/z। কার এই জেডটা কার, এই জেডটা হচ্ছে বেরিলিয়ামের, এই এনটা কার, এটা থার্ড। এখান থেকে a0 এর মান বসাও, 3x/4 হচ্ছে a0 ইন্টু n এর মান কত আছে থার্ড, 3² এর বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হয় 4, অর্থাৎ 3 × 9 27x/16। এটা হলো উত্তর, 27x/16 হলো আমাদের অ্যান্সার, অপশান এ। নেক্সট কত নম্বর কোশ্চেন 8। নেক্সট কোশ্চেন নম্বর কত 8। দেখো কি বলেছে 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর প্রশ্ন বলেছে, যদি কোনো কণার অবস্থান ও বেগের অনিশ্চয়তার মান সমান হয়। কি বলছে, অবস্থান এবং বেগের অনিশ্চয়তার মান সমান, অর্থাৎ বলে দেওয়া আছে ΔX = ΔV, অর্থাৎ বেগের এবং তার অবস্থানের অনিশ্চয়তার মান দেওয়া আছে, দিয়ে বলেছে তার ভরবেগের অনিশ্চয়তার মান কত হবে। ভরবেগ মানে ΔP এর মান জানতে চেয়েছে। আমরা হাইজেনবার্গের সূত্র অনুসারে, কি হাইজেনবার্গ এর সূত্রানুসারে কি জানি, সূত্রানুসারে আমরা জানি ΔX × ΔP = h/2π। যখন আমরা অঙ্ক করবো h/4π, যখন আমরা অঙ্ক করবো কি হবে h/4π ডিরেক্ট, নইলে > h/4π হতো। এটা হলো। এবার নেক্সট আমরা কি জানি, এখান থেকে ΔX × m ΔV লিখতে পারি সমান h/4π। এখানে আমাদের দেখে নিই ΔX এর জায়গায় ΔV এর জায়গায় আমরা কি লিখতে পারি না m × ΔX লিখতে পারি, যেহেতু এই দুটো সমান দেওয়া আছে। ΔX = h/4π। এবার আমরা এখান থেকে কি চেঞ্জ করতে পারি, এখান থেকে যখন আমরা চেঞ্জ করতে পারি, এটা কত ΔX² কত হবে h/4π আসলো। এখান থেকে ΔX সমান কত হবে √h/, এখানে m আছে 2πm আসলো। এখান থেকে কত 4πm, তো এখানে 4πm যদি বাইরে বেরোয় তো কত হবে, এটা হাফ আসবে, হাফ × √h/πm লিখতে পারি এখান থেকে। এটা কি গেল, এটা গেল অবস্থান x। এবার আমাকে জানতে চেয়েছে অ্যাকচুয়ালি কি, দেখো জানতে চেয়েছে ভরবেগের। তো অবস্থান x মানে কি, এটাই তো ΔV এর মান, যেহেতু ΔX এবং ΔV সমান। তো ΔV এর সাথে যদি আমরা m গুণ করি, তবে m × ΔV করলে আমরা কি পাবো, ভরবেগ পাবো। তো ভরবেগের অবস্থার মান হবে হাফ × m √h/πm। m যদি ভিতরে নিয়ে যায় কত হবে, এটা হাফ m² রূপে ভিতরে যাবে, তো h × m²/πm। এখানে m কাটলো, তো আসবে কত উত্তর, এখান থেকে আসবে উত্তর হবে হাফ √hm/π। কত আসবে উত্তর, অপশান সি। হ্যাঁ, অপশান সি, এটা হচ্ছে অ্যান্সার। দেখুন এটা ভালো করে, অঙ্কটা সুন্দর কোশ্চেন, যে ঘুরিয়ে একই জিনিসকে ঘুরিয়ে আবার বের করতে বলেছে কি, যদি কোনো কণার অবস্থান এবং বেগের অনিশ্চয়তার মান সমান হয়, তো কী বললাম ΔX আর ΔV মান সমান দেওয়া আছে, আমরা লিখে নিলাম এখান থেকে। আর জানতেছে কি ΔP এর মান জানতে চেয়েছে। তো হাইজেনবার্গের সূত্র অনুসারে আমরা কি জানি, ΔX × ΔP = h/4π। এখানে ΔX × m ΔV সমান h/4π। ΔX × m ΔV, এ ΔX সমান কত হবে, এই v এর জায়গায় আমরা কি লিখলাম ΔX লিখে দিলাম, তো কত হলো h/4π। এখানে ΔX² সমান আসে কত h/4πm। ΔX সমান কত √h/4πm। m সমান ΔV সমান কত, এই 4 বাইরে বেরোলে হচ্ছে হাফ √2πm। এবার এখানে আমাকে যেহেতু ভরবেগ জানতে চাইছে, তাই m দিয়ে গুণ করে দিলাম বোথ সাইড গুণ করলে ক্যালকুলেশন করে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন করে উত্তর হলো কত, হাফ × √h/m/π। সি আনসার। নেক্সট কোশ্চেন নম্বর 9। কত নম্বর কোশ্চেনে পড়ে, কোশ্চেন নম্বর 9। দেখো কি বলেছে, 9 নম্বর প্রশ্নে বলেছে যে DYZ কক্ষকে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ হবে কোথায়। কোন কক্ষকে বলেছে, দেখো DYZ কক্ষক দেওয়া আছে, এর স্ট্রাকচার কত হবে, কেমন হবে দেখতে। এটা যদি y অ্যাক্সিস হয়, এটা যদি z অ্যাক্সিস হয়, তো DXY থাকবে কি, এই দুটো এই তল বরাবর থাকবে। তো এই যদি তল বরাবর থাকে, তবে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কোথায় হবে বলেছে, অপশান এ। দেখো y অক্ষ বরাবর হবে না,
কারণ লক্ষ্য করবো কি ইলেকট্রন পাওয়ার দেখো লোভ আছে, লোভ নেই এখানে। বিতে কি বলেছে এক্স জেড অক্ষ, জেড অক্ষ কোনো লোভ আছে, কোনো লোভ নেই, এটাও ভুল। সিতে দেখো কি বলেছে, বলছে এক্স এবং ওয়াই এবং জেড অক্ষ থেকে 45 কোণে। তো ওয়াই এবং জেড অক্ষ থেকে কত কোণে বলেছে, 45 ডিগ্রি কোণে। তো এটা কত 45 ডিগ্রি কোণ, তো অবশ্যই এটা 45 ডিগ্রি কোণ, তাই উত্তর হবে অপশন সি হচ্ছে অ্যান্সার, যে জেড অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে 45 ডিগ্রি কোণেই আমরা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা মানে সম্ভাবনা ম্যাক্সিমাম হবে। নেক্সট কোশ্চেন নম্বর কত, 10 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, বলছে একটি মৌলের এ নিয়মিত আয়নীভবন শক্তির মান দেওয়া আছে, মানগুলো দেওয়া আছে। I1 দেওয়া আছে 20 ইলেকট্রন ভোল্ট, I2 দেওয়া আছে 5 ইলেকট্রন ভোল্ট, I3 দেওয়া আছে 150 ইলেকট্রন ভোল্ট, I4 দেওয়া আছে 900 ইলেকট্রন ভোল্ট, I5 দেওয়া আছে 1800 ইলেকট্রন ভোল্ট। এ মৌলটির হ্যালাইডের সংকেত কত হবে, এই মৌলটির হ্যালাইডের সংকেত কত হবে। দেখো এখানে যে কোশ্চেনটা দিয়েছে অ্যাকচুয়ালি যে আয়নীভবনের মান দিয়েছে আস্তে আস্তে বাড়ছে। তো প্রথমে আয়নীভবন, দ্বিতীয় আয়নীভবন শক্তি কম এবং তারপরে আবার তৃতীয় আয়নীভবন শক্তি বেশি হচ্ছে। এই যে প্যাটার্ন, কি প্যাটার্ন ফলো করছে, প্রথম আয়নীভবন শক্তির মান কত বেশি, তারপরে আয়নীভবন শক্তির মান কম, থার্ড আয়নীভবন শক্তির মান আবার বেশি আসছে, ফোর্থ ফিফথ তো আরও বেশি ম্যাক্সিমাম আসে। তো অতদূর পর্যন্ত এর আয়নীভবন শক্তির মান এতটাই উচ্চ হয়, এরা এত উচ্চ আয়নন বিভবে এরা কী করতে পারে না, বিক্রিয়া করতে পারে না। তাই যৌগের সংকেত হবে কত, AX3। অর্থাৎ দেখো প্রথম আয়নন শক্তির মান থেকে তৃতীয় আয়নন শক্তির মান হঠাৎ করে কমছে এবং তৃতীয় আয়নন কিছুটা বেশি, যেটা অ্যাফোর্ডেবল এনার্জি হয় সেইটার জন্য এ পরমাণু 3খানা ইলেকট্রন বর্জন করতে পারে। মানে এ থেকে কী তৈরি হলো, এ থেকে যখন A- তৈরি, A+ তৈরি হলো, তার মান কত দেওয়া আছে, এটা IE1 আর এর মান দেওয়া আছে, সাপোজ এর মান দেওয়া আছে 20 eV। যখন A+ থেকে কী তৈরি হয়েছে, A2+ তৈরি হয়েছে, এর মান কত আছে, এটা I2, এর মান আছে দেখো 5 eV, মানে আরও কমে গেছে। কমে গেছে মানে কি, সেকেন্ড ইলেকট্রন খুব সহজেই থাকতে পারে, কমে গেছে তার মানে অর্থ একটাই বোঝায়, দ্বিতীয় ইলেকট্রনটি খুব সহজেই ইলেকট্রনটি ছাড়তে চাইবে বা ছাড়তে পারে। দ্বিতীয় ইলেকট্রন যদি খুব সহজেই ছেড়ে দেয় কী হবে, তার আই কম। এবার থার্ড আই দেখো আবার ম্যাক্সিমাম হয়ে গেছে, থার্ড আই মানে I3 যখন A3 যখন তৈরি হয়েছে, অর্থাৎ I3 ক্ষেত্রে কত এসছে, এর ভ্যালু 150 eV। নেক্সট যখন আরও ফার্দার ইলেকট্রন হয়েছে তার মান হাই 900 eV, তারপরেরটা আরও বেশি, অর্থাৎ এত বেশি চলে যাচ্ছে সেটা ইনার্ট গ্যাস কনফিগারেশন পেয়ে যাচ্ছে বা ওই কাছাকাছি চলে যাচ্ছে, সেজন্য আর ইলেকট্রন ছাড়তে চাইছে না। যৌগের সংকেত হচ্ছে কি AX3। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 11 বলছে নিম্নলিখিত ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট কোন মৌলটির ইলেকট্রন গ্রহণ এনথালপির মান সর্বোচ্চ। আমরা জানি ইলেকট্রন গ্রহণ এনথালপির মান সর্বোচ্চ হয় ক্লোরিনের। কারা কোরিনেটের সাথে 1s2 2s2, কোরিন হচ্ছে 17, 1s2 2s2 2p6 3s2 3p5 হয় না ক্লোরিনের, এই ইলেকট্রন হচ্ছে ক্লোরিনের। তো এই ইলেকট্রন কারোর সাথে ম্যাচ করছে, তবে সেটা তোমাদের ডিরেক্ট উত্তর হয়ে যাবে, যেহেতু আয়নন, যেহেতু তোমাকে বলছে ইলেকট্রন আসক্তি মানে সর্বোচ্চ। আমরা জানি সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি সম্পূর্ণ মৌলের উদাহরণ কি, উদাহরণ হচ্ছে Cl। তো Cl যদি সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তিযুক্ত মৌল হয়, তো Cl ইলেকট্রনটা যদি কারোর সাথে ম্যাচ করে যায় সেটা আমাদের উত্তর হয়ে যাবে। ইলেকট্রন ম্যাচ করলাম, ম্যাচ করছে, দেখো কী আছে, অপশানে আছে, অপশান থেকে অপশান বিতে, অপশান বি ম্যাচ করে যাচ্ছে, তাই অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 12 বলেছে 118 এর পরমাণু ক্রমবিশিষ্ট বিশিষ্টের IUPACর নাম করতে। কত, 118 IUPACর নাম। এবার IUPACর নামকরণ যখন কোনো মৌলগুলোকে করব, তার নামকরণের যে প্যাটার্নটা ফলো আমাকে করতে হবে। মানে কি, 0 হলে কত হয়, নীল, 1 হলে আন, 2 হলে বাই, 3 হলে ট্রাই, 4 হলে কোয়াড, 5 হলে কত হয়, 5 হলে বলো কত হয়, 5 হলে হয় কি, হেপ্ট। আমার 5 হলে কি হয়, পেন্ট। 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক, 9 হলে এন। তো এখানে 118 কত হবে, আন হবে, অক্ট হবে, তারপরে আইএম হবে। এটা হচ্ছে একের জন্য, এটা আরেকটা একের জন্য, এটা একটার জন্য, এটা 1 1 8 আর আইএম কি, আমি হচ্ছে পদ্ধতি অনুসারে আসে, IUPAC বলে দিয়েছে, লাস্টে আইএম যোগ করতে হবে। তো আসলো কি এখান থেকে সংকেতের চিহ্ন আসলো ইউ ও আসলো, ইউ, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেন বলেছে 4টি মৌল ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। 4টি মৌল ইলেকট্রন দেওয়া আছে, মানে কি কি দেওয়া আছে এখানে, 1 নম্বর মৌল ইলেকট্রন দেওয়া আছে কত, Xc দেওয়া আছে, 6x1 দেওয়া আছে। 2 নম্বরটা কি দেওয়া আছে, 2 নম্বরটা দেওয়া আছে Xc 4f14 5d1 6x2। 3 নম্বরে কি দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে ArS3s2 3p5
5। 4 নম্বর কী দেওয়া আছে দেখো 1s2 2s2 2p6 3s2 3p3। এই যে 4টি ইলেকট্রন দেওয়া আছে দিয়ে এখানে কোশ্চেন দেওয়া আছে দিয়ে বলেছে কি বলেছে যে কোন মৌলগুলি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, ভুল বলেছে। ভুল কি বলেছে দেখো 1 নম্বর বলেছে এটি একটি শক্তিশালী বিজারক দ্রব্য। তবে 1 নম্বর যেটা মানে এটাকে কি বলতে চাইছে রে বলেছে যে শক্তিশালী বিজারক দ্রব্য। ঠিক হবে কি ভুল হবে? তো আমরা বিজারক কাদের বলে যদি জানি তবে আমরা ডিরেক্টলি বলতে পারবো ঠিক না ভুল। বিজারক কারা? বিজারক হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের বলা হয় কি, যারা ইলেকট্রন বর্জন করে তাদের কি বলা হয় বিজারক। বিজারক কাদের বলে? যারা ইলেকট্রন কি করে বর্জন করে তাদের কি বলা হবে বিজারক। যারা ইলেকট্রন বর্জন করে তাদের বিজারক বলে। এখানে কি আছে ইলেকট্রন বিন্যাস জেনন, তারপরে 6s1, তবে এই মৌলটা যে মৌলটা এখানে আছে খুব সহজেই তার 6s ইলেকট্রনটা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে জেননের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে। খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিয়ে জেনন ইলেকট্রন পেয়ে যাচ্ছে, তার মানে কি এই মৌলটা ইলেকট্রন কী করতে পারে বর্জন করতে পারে। ইলেকট্রন বর্জন, ইলেকট্রন বর্জন কী বিক্রিয়া? জারণ বিক্রিয়া, এবং এটি বিজারক রূপে কাজ করে। তো একটাকে এটা ঠিক অবশ্যই ঠিক দিয়েছে। 2 নম্বর বিবৃতি কি বলেছে দেখো, বিবৃতি 2 বলেছে কি যে এটি একটি ডি ব্লক মৌল। এই যে মৌলটা এটিকে বলেছে এটা কি ডি ব্লক মৌল। এটা কি মৌল হবে? অবশ্যই ডি ব্লক মৌল হবে। কারণ কি এটি কি ডি ব্লক মৌল হবে? এটি ডি ব্লক মৌল হবে না। এটা কি অ্যাকচুয়ালি হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। এটা কি এলিমেন্ট? এফ ব্লক এলিমেন্ট। তবে এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে এফ ব্লক। নেক্সট কত নম্বর 3 নম্বর কি বলেছে? 3 নম্বর বলেছে এর ইলেকট্রন আসক্তি উচ্চ। এটা কার ইলেকট্রন বিন্যাস বলো তো? এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন না, এটা সিএল এর ইলেকট্রন বিন্যাস, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তো ক্লোরিন কি হয়? তীব্র ইলেকট্রন আসক্তি হয়। তো এটাও ঠিক। 4 নম্বর কি বলেছে? বলেছে যে এ পরিবর্তনশীল জারণস্তর দেখায়। তো এ পরিবর্তনশীল জারণস্তর দেখায় মানে কত? এ দেখো 3p3 আছে, 4s থেকে একটা 3s থেকে ইলেকট্রন আবার জাম্প করে যেতে পারে। যেহেতু এর ভ্যাকেন্ট আছে, যেহেতু কি আছে ফাঁকা ফাঁকা ডি কক্ষক আছে, তাই এ পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। তাই এটাও ঠিক। তো উত্তর আসলে কত আমাদের? উত্তর আসলে 2 নম্বর, অর্থাৎ অপশন বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 14, সরি 15, এটা করে 14 নম্বর না, এটা 13 গেল, 14 নম্বর স্তম্ভ মেলাতে দিয়েছে। স্তম্ভের 1 2 করে আমাদের মিলাতে হবে। মিলাতে হবে মানে কি হাইব্রিডাইজেশন অর্থাৎ সংকরায়িত অবস্থা দিয়ে দিয়েছে, কেন্দ্রীয় পরমাণু সংকরণ দিয়ে দিয়েছে। এই কেন্দ্রীয় পরমাণু সংকরণ মিলাতে হলে আমাদের সংকরিত অবস্থা বের করতে হবে। তো কী বলে দেখো SF4 এর হাইব্রিডাইজেশন কত হবে? SF4 এর হাইব্রিডাইজেশন H সমান আমরা জানি কি, আমরা জানি হাফ ইন্টু কি জানি কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় কি আছে সালফার, সালফার ইলেকট্রন হয় 7 লাস্ট কক্ষে যোগ 4, তো কত আসলো 10/2 সমান 5। 5 হলে কত হয় sp3d। তো কী আসলো SF4 কি আসলো sp3d আসলো। নেক্সট কি আছে 2 নম্বরে আছে IF5। IF5 এর কত হবে? H ইজ ইকুয়াল টু হাফ। I এর কত থাকে শেষ কক্ষে 8টা, শেষ কক্ষে 8টা, তারপরে 5টা, কত হচ্ছে 12/2 মানে 6, তবে sp3d2। তবে কত হলো এটা sp3d2। নেক্সট কি আছে? নেক্সট দেখা হচ্ছে NO2+। NO2+ H সমান কত হাফ। এর সেন্ট্রাল অ্যাটমকে নাইট্রোজেনের শেষ কক্ষে কত ইলেকট্রন থাকবে? তবে নাইট্রোজেনের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 5 যোগ। এখানে দেখো তোমরা ভুল করেও ওয়ের জন্য দুটো লিখে দেবে না, কারণ ও কি দ্বিযোজী এলিমেন্ট, আর আমাদের সূত্র আছে কি ছিল একযোজী পরমাণুর সংখ্যা। তো এখানে 0, তারপরে যোগ কি ছিল? যোগ ছিল অ্যানায়নের আধান, তো অ্যানায়নের আধান 0 বিয়োগ ক্যাটায়নের আধান। তো কত ছিল এটা 4/2 মানে 2, অর্থাৎ sp হাইব্রিডাইজড। আর একটা কি আছে বের করে নাও তোমরা, বের করো কি আছে NH4+ আছে। কি আছে NH4+। তো NH4+ এর হাইব্রিডাইজেশন সমান কত হাফ। n এর জন্য 5 যোগ 4 বিয়োগ 1 কত আসছে 4 sp3। তো উত্তর কি আসলো আমাদের? উত্তর আসলো SF4 sp3d IF5 কি আসলো sp3d2, তারপরে কি আসলো আছে NO2+, আসলো কত sp, আর কি আছে 4 নম্বরে NH4+ আসলো কি sp3। তো এটা যেটা আছে সেটা আমাদের অ্যান্সার, সেটা হচ্ছে আমাদের উত্তর। কোন অপশানে আছে? যে অপশানে থাকবে সেটা উত্তর। উত্তর সম্ভবত অপশান ডিতে আছে, দেখো ডি এর সাথে ম্যাচ করছে। নেক্সট কত নম্বর কোশ্চেন? এটা হলো কত 14।
এবার হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত কোনটি স্থায়ী দ্বিমেরু ভ্রামক বর্তমান, কোনটির কি স্থায়ী দ্বিমেরু ভ্রামক রয়েছে। তো কোনটি দ্বিমেরু ভ্রামক আছে বের করলে আমাদের হয়ে যাবে কোনটি দ্বিমেরু ভ্রামক আছে কোনটি দ্বিমেরু ভ্রামক নেই। এই যে কোশ্চেনটা কার দ্বিমেরু ভ্রামক আছে বলে মনে হয় বলো? দ্বিমেরু আছে জানতে হলে আমাদের স্ট্রাকচার জানলে খুব সহজে বলতে হবে কার দ্বিমেরু আছে কার নেই। তোমার কাছে XCF4 আছে, দেখো XCF4 এর এই সমান কত আসবে, এই সমান কত আসবে, এটা হচ্ছে 8, 8 যোগ 4/2 মানে 12/6, 6 মানে কি অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল মানে এক্সি থাকবে মাঝে, তারপরে থাকবে কি এই চারটে মানে এখানে থাকলো এফ, এখানে এফ, এখানে এফ, এখানে এফ, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার। তো এর ক্ষেত্রে কী হবে, এফগুলো প্রত্যেকটা এফ অর্থাৎ বিপরীত এফকে ক্যান্সেল আউট করবে এবং এই লোন পেয়ার নিজেদের ক্যান্সেল আউট করবে, অর্থাৎ এর দ্বিমেরু ভ্রামকের মান কত, এর দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে 0, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক নেই। তারপরে কি আছে SF4, SF4 এ কত হবে, এইচ ইজিক্যাল টু এস এর কত হয় হাফ, হাফের হচ্ছে এস হচ্ছে 6, 6 যোগ 4 মানে কত হয় 10, 10/2 মানে 5, 5 মানে কত হয় sp3d আছে। sp3d এর এই যে SF4টা দেখতে কেমন হয়, দেখতে হয় শীর্ষ হিসেবে, কী হয় শীর্ষ, এটা হচ্ছে এস, এদিকে এফ, এদিকে এফ, এদিকে এফ, এদিকে এফ, এরকম স্ট্রাকচার থাকে যে 4টে এফ এবং এটা sp3d এবং 4টে এফ থাকে, এভাবে থাকে। তাই এর এটা কি এটা এলপি হবে না, এর দ্বিমেরু ভ্রামক আছে না নেই, এর দ্বিমেরু ভ্রামক আছে কিন্তু স্থায়ী নয় বলতে পারো তোমরা, এর দ্বিমেরু ভ্রামক সামান্যতম হলেও আছে। নেক্সট কি, নেক্সট আছে 3 নম্বরে কি আছে, তো এর দ্বিমেরু ভ্রামক উপস্থিত, তো এটাই আমাদের উত্তর হয়ে গেল। কিন্তু এর দ্বিমেরু আছে কার, SF4 এর দ্বিমেরু ভ্রামক প্রেজেন্ট, কারণ কি এই এফ এ এফ পরস্পর ক্যান্সেল আউট করে দেয়, মানে স্ট্রাকচার ভালো করে দেখো এস এটা লোন পেয়ার, এখানে এফ, এখানে এফ, দুটো এফ, আর এই এফ এই তো টিপিপি, ট্রাইগোনাল রাই পিরামিড। টিপিপি এর ক্ষেত্রে এই SF ডাইপিরামিড পরস্পর ক্যান্সেল আউট করে, কিন্তু এই দুটো পরস্পরে ক্যান্সেল আউট করতে পারে না বা এটার মান ক্যান্সেল আউট হয় না। তাই এর ক্ষেত্রে মিউনেট কত হয়, মিউনেট নট ইকুয়াল টু 0 হয়, তার ক্ষেত্রে SF4 এর ক্ষেত্রে। তোমাদের টাস্ক কি থাকবে, বাকি যে অপশান দুটো আছে সে দুটো চেক করবে এবং জানাবে তাদের হাইব্রিডাইজেশন কত এসছে, তাদের জিওমেট্রি কী, শেপ কী, বা তাদের ডাইভারমেন্ট 0 হওয়ার কারণ জানাবে। নেক্সট কোশ্চেন নম্বর কত, 16 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, ICl4 মাইনাস আয়নের আকার ও কেন্দ্রীয় পরমাণু সংকলন কি, এর আকার কি হবে ICl4 মাইনাস, এখানে এইচ ইকুয়াল কত হাফ, এর জন্য কত হয় 7 যোগ 4 যোগ 1 কত হচ্ছে 12, 12/2 মানে কত 6, 12/2 মানে কত 6, 6 মানে কত sp3d, 6 মানে কত 4, 1, 1, 4, 5, 6, sp3d2, sp3d2 এর স্ট্রাকচার হয় অক্টাহেড্রাল, মানে অক্টাহেড্রাল মানে কি, অক্টাহেড্রাল মানে অষ্টতলকীয়, দিকে অষ্টতলকীয়, এর অষ্টতলকীয় তো হয়, কিন্তু বক্তব্য হচ্ছে এর এই যোগে বিপি কোনটা বন্ড পেয়ার কতগুলো 4খানা, লোন পেয়ার কতগুলো, লোন পেয়ার হচ্ছে 2খানা, কী করে পেলাম আমরা 6 - 4 করলে 2খানা হয়, 6 - 4 = 2 কী পেলাম আমরা, এদের লোন পেয়ার পেয়ে গেছি, তো বন্ড পেয়ার পেয়ে গেলাম, লোন পেয়ার পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা কী লিখতে পারবো বলো, এর তো স্ট্রাকচার কী হবে, এর যে অষ্টদলীয় আকার থাকবে, অষ্টদলীয় আকার মানে কেমন, অষ্টদলীয় আকার মানে মাঝে থাকবে আই, এদিকে তিন দিকে থাকবে সিএল, এর ওভারঅল চার্জ কত, ওভারঅল চার্জ হচ্ছে মাইনাস, এখানে একটা এলবি থাকে, এখানে একটা এলবি থাকে। যখন আমরা স্ট্রাকচার বা জ্যামিতিক গঠন কনস্ট্রাক্ট করবো তখন এই লোন পেয়ার বাদ দিয়ে করবো, অর্থাৎ এর আকার কী হবে না, এর আকার অষ্টতলকীয় থাকবে না, তার বদলে কি আসবে, তার বদলে আসবে দেখো বলা আছে বর্গ সমতলীয়, কী হবে বর্গ সমতলীয়, বুঝলে তোমরা যে অপশান ছিল অপশান অনুসারে যদি তোমরা চেক করতে, তবে যেহেতু sp3d বেরিয়ে d2 বেরিয়ে গেছিলো, একটা অপশানই ছিল sp3d2, তো ওটা উত্তর করে দিলে হয়ে গেল, তোমাদের এই যে স্ট্রাকচার বা জিওমেট্রি দেখতে হবে না কি আছে। নেক্সট 17 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বন্ধন কোণের সঠিক ক্রম কি, বন্ধন কোণের সঠিক ক্রম কি হবে,
কার বন্ধন কোণ সব থেকে বেশি, কার বন্ধন কোণ কম এদের মধ্যে? তো বন্ধন কোণের সঠিক ক্রম হবে কি, সঠিক ক্রম হবে যে আমাদের জানি যে NH3 বন্ধন কোণ সব থেকে বেশি, নেক্সট কি PH3 বন্ধন কোণ, আর নেক্সট হচ্ছে ASH3 এর বন্ধন কোণ। এটা হচ্ছে বন্ধন কোণের সঠিক ক্রম। এগুলো কি আছে, এটা VSC PR যদি তোমরা পড়ো, VSC PR এর ভিতরে আছে এগুলো বন্ধন কোণ সম্পর্কে। নেক্সট কত নম্বর, 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলছে O2 আর O2 প্লাস আয়নে রূপান্তরিত হয় তখন নিচের কোন বিবৃতিটি সঠিক। কত নম্বর কোশ্চেন ছিল, 18 নম্বর। 18 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, O2 যখন O2 প্লাস আয়নে রূপান্তরিত হয়, মানে কি বলেছে, O2 থেকে যখন O2 প্লাস হয় তখন নিচের কোন বিবৃতিটি সঠিক। অপশান এ বলেছে কি বন্ধন ক্রম এবং প্যারাম্যাগনেটিক চরিত্র উভয়ে বৃদ্ধি পায় যখন এটা আছে বন্ধন ক্রম প্যারাম্যাগনেটিক বৃদ্ধি পায়। অপশান বিতে বলছে বন্ধন ক্রম কমে। অপশান সিতে বলছে প্যারাম্যাগনেটিক চরিত্র বাড়ে। অপশান ডিতে বলছে প্যারাম্যাগনেটিক চরিত্র হ্রাস পায়, বন্ধন ক্রম বৃদ্ধি পায়। চারটে অপশান বোঝা গেল কি বলেছে, দিয়ে চেক করে দেখো এদের ইলেকট্রোমিনাস যদি করি আমরা পেয়ে যাবো সঠিক উত্তর। ইলেকট্রোমিনাসের সূত্র হচ্ছে কি, নিয়ম হচ্ছে সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, তারপরে সিগমা 2pz, তারপরে হবে তারপরে পাই স্টার 2px, পাই 2px সমান পাই 2py, কারণ এর দুটো এনার্জি সেম। নেক্সট হবে পাই স্টার 2px ইজ ইকুয়াল টু পাই স্টার 2py। নেক্সট হবে সিগমা স্টার 2pz। আসলো। এবার আমাদের ইলেকট্রোমিনাস যদি করি, O2 এর ইলেকট্রোমিনাস কত, O2 এর হচ্ছে 8 × 2 সমান 16 ইলেকট্রন, আর O2 প্লাসে কত ইলেকট্রন, 15 ইলেকট্রন। এটা হচ্ছে কত ইলেকট্রন, 16 ইলেকট্রন আর 15 ইলেকট্রন। হবে কি 16 ইলেকট্রন আর 15 ইলেকট্রন। তো দেখো যে যদি O2 এ 16 ইলেকট্রন ইলেকট্রোমিনাস করা হয় তাহলে 2, 4, 6, 8, 10টা, তারপরে 11, 12, 13, 14 হয়ে যাচ্ছে 2 করে, তো 2 2 দিয়ে দিলাম, তো কত হলো 1 2 3 4 5, 1 2 1 2 3 4 5 6 7, 7 গুণে 14। আর হচ্ছে দুটো ইলেকট্রন, দুটো কি এখানে বসবে, এখানে বসলেই ভুল, কারণ কি দুটোর এনার্জি কি সেম এনার্জি হওয়ার জন্য এই বুকে একটা থাকবে, এই বুকে একটা থাকবে। তো এই যে কি আছে, দুটো অযুগ্ম ইলেকট্রন আছে একটা একটা, তো একটা একটা যদি অযুগ্ম ইলেকট্রন থাকে, কি বললাম, একটা একটা যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তবে সেটা কি প্যারাম্যাগনেটিক চরিত্র হবে। তো O2 কি হলো, প্যারাম্যাগনেটিক হলো, প্যারা হলো। O2 যখন প্যারাম্যাগনেটিক হলো, কি আমাদের জানতে চাইছি প্যারাম্যাগনেটিক জানতে চাইনি, জানতে চাইছি যখন O2 থেকে O2 প্লাস হবে তখন তার ম্যাগনেটিক চরিত্র বাড়বে না কমবে। তো O2 থেকে O2 প্লাস হচ্ছে মানে ইলেকট্রন বেড়ে যাচ্ছে, তো ইলেকট্রন বেরোবে কোথা থেকে, পাঁচটা থেকে ইলেকট্রন বেরোবে, পাঁচটা 2py থেকে বের করতে হবে ইলেকট্রন। তো পড়তে হলো কত, আগে ছিল দুটো অযুগ্ম ইলেকট্রন, এখন হচ্ছে একটা যুগ্ম ইলেকট্রন, অর্থাৎ প্যারাম্যাগনেটিক চরিত্র কি হচ্ছে, প্যারাম্যাগনেটিক চরিত্র কমছে। বুঝতে পারলো কি হলো, প্যারাম্যাগনেটিক চরিত্র কি হলো, কমলো। এবার বন্ড অর্ডার চেক করে দেখো কি হবে, বন্ড অর্ডার কমবে না বাড়বে, বন্ড অর্ডার কমবে না বাড়বে। এর বন্ড অর্ডার কত ছিল, O2 এর বন্ড অর্ডার কত হয়, O2 এর বন্ড অর্ডার হয় 2, আর O2 মাইনাসের বন্ড অর্ডার কত হবে 1.5, সরি বন্ড অর্ডার কত হবে এর 2.5, এর বন্ড অর্ডার হবে 2.5 আর অক্সিজেন বন্ড অর্ডার 2। তো দেখো তো চেক করে না একবার দরকার হয়, এর বন্ড অর্ডারের সূত্র কি, বন্ড অর্ডার সূত্র হচ্ছে বন্ডিং ইলেকট্রন বিয়োগ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন। বন্ডিং কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5 জনের 10টা ইলেকট্রন, 10টা বিয়োগ এখানে আছে দুটো চারটে, আর এখানে ছিল দুটো, 6টা, 6/2 সমান কত, 4/2 সমান 2, তো 2 আসলো কি, এর বন্ডটা 2 আসলো। নেক্সট কার বের করবো আমাকে, না O2 মাইনাস এর বন্ডটা, তো বন্ডটার বিও সমান কত, নিচে 2, উপরে কটা ইলেকট্রন আছে, টোটাল ইলেকট্রন 10খানা আছে বন্ডিংয়ে, অ্যান্টিবন্ডিং একটা ইলেকট্রন কমে গেছে, এখন আছে 5টা, 5টা মানে 2.5, এখানে 5/2 মানে 2.5, উত্তর আছে কত 2.5 আর 2, এটাই অ্যান্সার। অ্যান্সার মানে কি, তো বন্ডারকে কমলো না বাড়লো, বন্ডার বাড়লো, বন্ডার কমলো বাড়লো এবং প্যারাম্যাগনেটিক চরিত্র কমলো, উত্তর কি হলো অপশন ডি, তবে মিলে যাচ্ছে, দেখো উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন 19 নম্বর, দুটো স্ট্রাকচার দিয়ে দিয়েছে, কি দিয়েছে, অর্থোবেনজোইক অ্যাসিড, সরি অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড দেওয়া আছে, কত এটা 19, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, এটা OH আর এটা কত হবে COOH,
এই OH-এর মধ্যে কি থাকবে, একটা হাইড্রোজেন বন্ড বর্তমান থাকবে। এটা হলো অর্থো হাইড্রক্সি বেঞ্জিক অ্যাসিড। আর আরেকটা কি দিয়েছে, এটা হচ্ছে AP, আর এটা কিউ দিয়েছে কত না, প্যারা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। তো এটা H, আর এটা কত হবে, CH। এই গেল গঠন। এই যখন গঠন হবে, এটা কি অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, এর নাম কি অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক। এই যে এই নামকরণ এরকম কেন হলো, তোমাদের পরবর্তী সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে অর্গানিক কেমিস্ট্রি রয়েছে, ওখানে সব বলে দেওয়া হবে। এর নাম হবে প্যারা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। এখান থেকে কি জানা যাবে, আমাদের জানতে পারছি যে এদের যে আইইউপ্যাক নোমেনক্লেচার পরের সামনেটিভে আমরা করব। এখন জাস্ট দেখে নাও এই ধরনের নামকরণ হয়। কি বলছে, PA থেকে QS ফুটানাঙ্ক বেশি, অর্থাৎ বলছে PA থেকে কাজ ফুটানাঙ্ক বেশি, QS ফুটানাঙ্ক বেশি। P কি করে দেখো, P করে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, এ করে কি ইন্টার, অর্থাৎ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে, কি কি অপরিবর্তিত থাকে বলে, যখন ইন্টারমলিকুলার হবে তখন তাদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেড়ে যাবে, আর যখন ইন্ট্রা হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকবে। তো 19-এর বিবৃতি 1 ঠিক না ভুল? 19-এর বিবৃতি 1 হচ্ছে ঠিক। আর বিবৃতি 2 দেখো ভালো করে কি বলেছে যে P এর তুলনায় কিউ এ সহজে জলে দ্রবীভূত হয়। P এর তুলনায়, কারণ P দেখো এটা হাইড্রোজেন বন্ধন হয়ে এটা ব্লক হয়ে গেছে সেন্টার, কিন্তু এটা ফ্রি অবস্থায় রয়েছে। ফ্রি অবস্থায় থাকলে এই Hটা এবং Hটা দুজনে কি সংশোধন করতে পারে, হাইড্রোজেন বন্ধনে পার্টিসিপেট করতে পারবে, তাই এটিও কি ঠিক। নেক্সট কত নম্বর, এটা গেল 19, তাই তো? নেক্সট হচ্ছে 20। কত নম্বর, 20 নম্বর। 20 নম্বর কোশ্চেন কি বলেছে, 1 মোল কোনো ভ্যান ডার ওয়ালস গ্যাসের সংনম্যতা গুণক জেড কত হবে যদি তার এ অর্থাৎ ভ্যান ডার ওয়ালস ধ্রুবকের মান নগণ্য হয়। বলেছে কি যে 1 মোল ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি হচ্ছে, P প্লাস AN² ইজ ইকুয়াল টু ANRT, এটা হচ্ছে সূত্র। তো 1 মোল মানে কি n সমান 1 এর ক্ষেত্রে বলেছে, তো n সমান যখন 1 হবে তখন সূত্র কী হবে, P প্লাস AV² V-NB ইজ ইকুয়াল টু ANRT হলো। এবার এখানে কি বলেছে দেখো, এ কি কে নেগলেক্ট করেছে, এ হচ্ছে নগণ্য। এ যদি নগণ্য হয়, A/V² এর মানও কী হবে, P/V² এর মান P এর তুলনায় অনেক 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 ছোট হবে। তাই অনেক তুলনায় ছোট হওয়ার জন্য P এর সাপেক্ষে A/V² কি নেগলিজিবল, তো যখন বাদ গেল পড়ে থাকবে কি আমাদের এখানে, পড়ে থাকছে কত, এটা P পড়ে থাকছে, এটা V-NB ইজ ইকুয়াল টু RT। এখানে সরি n থাকবে না, 1 মোল করে তো বলেছিলাম যে RT পেলাম, এখানে গুণ করলে PV মাইনাস NBP ইজ ইকুয়াল টু RT। এখান থেকে আসলো, এখানে RT দিয়ে ভাগ করো, তো PV বাই RT মাইনাস NPV বাই RT, n থাকে কি করে, সরি n নেই, এটা যে BP আছে সমান RT। এখান থেকে এই যে P, এটা হচ্ছে কি ছিল, এটা ছিল PV বাই যে RT না, PV বাই RT কি বলে, জেড বলে, তো জেড সমান এটা কত ছিল RT বাই RT, এটা কত ছিল RT বাই RT কেটে গেলে কত 1 করে থাকে, তো 1 প্লাস PVP বাই RT, এটা হচ্ছে উত্তর, যেটা এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কত, 21 নম্বর কি বলেছে, একটি নির্দিষ্ট উষ্ণতায় 200 ml H2 গ্যাস আংশিক সম্পূর্ণ ব্যাপিত হতে 30 মিনিট সময় নেয় এবং একই তাপমাত্রায় 50 ml O2 গ্যাসের সম্পূর্ণ ব্যাপনের জন্য কত সময় নেবে। তো এটা ব্যাপনের কোশ্চেন এবং তার আয়তন দিয়ে দিয়েছে। তো আমরা জানি R1/R2 সমান √M2/M1, আশা করি এটা জানা আছে। এটা যদি আমরা কি হিসেবে R H2 রেসপেক্টে কি লিখি, R O2 লিখি,
তো সমান হবে √m(O2) বাই m(H2). তো m(O2)র মান কত হয়? m(O2)র মান হয় m(O2)র মান হয় 32, H2 মান কত হয় 2, তো 16 সমান কত √16 মান কত হয় 4। তো কী পেলাম আমরা এখান থেকে? আর বের করলাম Rn2/RO2 এর মান কত 4 বেরোলো। এবার আমরা আর একটা কী জানি, আরেকটা ফর্মুলা জানি যে রেট R অফ H2, সরি এটা H2 ছিল, R অফ H2 কি তো H2 ইন্টু, সরি একটু দেখে নিই, হ্যাঁ H2, আর অফ H2 সমান কত? আর অফ H2 মানে রেট হচ্ছে H2 এর রেট। H2 এর রেট কত দেখো, 200 ml গেছে। H2 200 ml গেছে কত মিনিটে? 30 মিনিটে। তো 200 ml গেছে কত মিনিটে? 30 মিনিটে। এটা হচ্ছে কার রেট? হাইড্রোজেনের রেট। একইভাবে আর অফ অক্সিজেনের রেট কত হবে? 50 ml যাবে, ধরে নিচ্ছি x মিনিটে, ধরে নিলাম। শর্তে তো এই যে সমীকরণ, এই সমীকরণে এই দুটো ভ্যালু পুট করে দাও। তো কত আসছে এখান থেকে? 200/30/50/x ইজ ইকুয়াল টু কত? 4। এখান থেকে কত লিখতে পারি? 200/30 গুণ x/50, এটা কাটলে কত হবে? 4 সমান 4। এখান থেকে কত আসলো? 4x সমান 30 গুণ 4, x সমান কত? 30 গুণ 4/4, 4 কাটলো সমান 30। এক্স এর মান কত হলো? 30, অর্থাৎ 30 মিনিট সময় লাগবে। নেক্সট কত নম্বর? 22। দেখো বোঝা গেল, এটা একবার দেখে নেওয়া দরকার। বলেছে কি, বলেছে যে 21 নম্বর কোশ্চেনে কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় 200 ml H2 গ্যাসের সম্পূর্ণ ব্যাপিত হতে 30 মিনিট সময় লাগে। একই তাপমাত্রায় 50 ml O2 গ্যাসের সম্পূর্ণ ব্যাপিত হতে কত সময় নেবে? তো আমরা জানি যে আমরা জানি R1/R2 সমান √m2/m1, এটা গ্রাহামের ছিদ্রবিন্যাস সূত্রের গাণিতিক রূপ থেকে এসেছিল। আর অফ H2 সমান R অফ O2 সমান √m(O2/mH2), m(O2) মান কত? 32 বসালাম, 2 বসালাম, 16, √16 মানে 4। আমরা লিখতে পারি এটা RH2/RO2 সমান 4। তো RH2 মান কত? 200/30, অর্থাৎ 200 ml যায় 30 মিনিটে, পার মিনিটে কত বের করে নিলাম। একেবারে পার মিনিট অক্সিজেনে বের করে নিলাম x ধরে। তো x ধরে বের করে নিলে এই যে মানগুলো বসালাম, এখানে বসিয়ে দেখলাম এই আসলো আমাদের রূপ, অবগলিত বা সমগলিত রূপ। হলো কত? এটা গেল 21 নম্বর প্রশ্ন। নেক্সট কোশ্চেন নম্বর 22। কত নম্বর কোশ্চেন? 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো ভালো করে, যে বলেছে যে একটি ধাতু পৃষ্ঠকেন্দ্রিক মানে FCC ফেস সেন্টার কিউবিক ল্যাটিস সেল গঠন করে। যে বলছে তার পারমাণবিক ব্যাসার্ধ মানে আর সমান কত দেওয়া আছে? আর সমান দেওয়া আছে কত? 1.28 অ্যাংস্ট্রম। এটা কার মান? আর এর মান, ধাতুর পারমাণবিক ব্যাসার্ধ। জানতে চাই কত? একক কোষের বাহুদৈর্ঘ্য কত? একক কোষের বাহুদৈর্ঘ্য যদি এ হয়, একক কোষের বাহুদৈর্ঘ্য কী হয়? যদি এ হয়, তো আমরা কি জানি? শর্তে একক কোষের বাহুদৈর্ঘ্য এ ধরে নিলাম। এ যদি ধরে নিই, আমাদের সেই শর্ত অনুসারে কী পেতে পারি? হট করে না বললে হবে না, যে কী ধরতে হবে এখান থেকে আমরা। যে ধর FCC বলেছে, FCC ক্ষেত্রে 4R সমান কত হয়? 4R √2/a হয়। FCC সমান √2, তো আর সমান কত হবে? √2, এর মান দেওয়া আছে কত? 1.28/4। এটা লসগু করলে, কাটাকাটি করলে মান কত আসবে? দেখো মান আসবে 3.62 অ্যাংস্ট্রম আসবে। অ্যাংস্ট্রমকে পিকোমিটার নিয়ে গেলে 362 পিকোমিটার। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কত নম্বর? 23। এটা হলো 22, তাই তো? নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 23। কি হচ্ছে 23 নম্বর কোশ্চেন? ড্যাশ ত্রুটির জন্য ক্লাসের ঘনত্ব হ্রাস পায়। কোন ধরনের ত্রুটির জন্য ক্লাসের ঘনত্ব হ্রাস পায়? কোন ধরনের ক্লাসের? অপশান এ বলছে এফ কেন্দ্র, অপশান বি বলেছে কি অন্তঃস্থানিক ত্রুটি, অপশান সি বলেছে কি যে ফ্রেঙ্কেল ত্রুটি, আর অপশান ডি বলেছে শর্টকি। তো উত্তর হবে অপশান ডি, শর্টকি ত্রুটির জন্য। শর্টকি ত্রুটির জন্য কি হয়? এর ক্লাসের ঘনত্ব হ্রাস পায়। নেক্সট 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে কী বলেছে?
এটা গেল 23 কোশ্চেন। 23 এবারে 24 হবে, সরি 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন কি বলেছে যে যখন H2O2 কে K2Cr2O7 এর আম্লিক দ্রবণের সঙ্গে ইথারের উপস্থিতিতে ঝাঁকানো হয় তখন নিম্নলিখিত কোনটি তৈরি হওয়ার ফলে ইথারীয় দ্রবণ নীল হয়? নিম্নলিখিত কোন যৌগটা তৈরি হয় তার জন্য ইথারীয় দ্রবণ কি হবে? ইথারীয় দ্রবণ কি বললো? ইথারীয় দ্রবণ লাল হয়ে যায়। লালমন হবে কার জন্য? কারোর জন্য হবে CrO5 এর জন্য হবে। CrO5 এর জন্য হবে এর রক্ত লাল। CrO5 এর ক্ষেত্রে কি লক্ষ্মীর ভান্ডারের মান জমা আছে, লক্ষ্মীর ভান্ডার। সরি, নেক্সট কত কোশ্চেন নম্বর 25। নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে 1 থেকে 4 বক্তব্যগুলি পড়ো, কোনটি সঠিক ক্রম সেটা লিখো। অপশান 1 নম্বরে বলেছে কি Mg এর তুলনায় Be এর পারমাণবিক ব্যাসার্ধ কম হয়। কার তুলনায়? Mg এর তুলনায় কার? Be এর পারমাণবিক ব্যাসার্ধ কম হয় বলে সঠিক লিখতে বলেছে। 1 নম্বর বললো। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বর বলেছে Be এর আয়নীয় ভবন শক্তি Al অপেক্ষা বেশি। Al অপেক্ষা বেশি হয় কি Mg Be এর। 3 নম্বর বলেছে Be এর ব্যাসার্ধ আধান বাই ব্যাসার্ধ এর অনুপাত Al এর থেকে বেশি হয়। বেরিলিয়ামের ক্ষেত্রে আধান বাই ব্যাসার্ধ বেশি হয়, এটাও কি ঠিক। আর 4 নম্বর বলেছে Be এবং Al উভয় মূলত সমযোজী যৌগ উৎপন্ন করে। তো আমাদের উত্তর হবে 1, 2 আর 3। এটা হচ্ছে উত্তর 1, 2, 3। নেক্সট কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 26। 26 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো ভালো করে। বলেছে জীবকোষীয় ঝিল্লিতে তড়িৎ বিভব সৃষ্টিতে কোন জোড়টি দায়ী? জীবকোষীয় তড়িৎ বিভব সৃষ্টিতে দায়ী হয় অপশান সি Na+ আর K+। নেক্সট কত নম্বর কোশ্চেন? 36 পরে 37, তাই না? 37 কি বলেছে যে 27 কোশ্চেন কি বলেছে যে পিরিডিনের দ্রাব্য ক্ষার ধাতুর হ্যালাইডের লবণ কোনটি? কিসের দ্রাব্য? পিরিডিনের দ্রাব্য ক্ষার ধাতুর লবণ কোনটি হবে? যে লবণটি, পিরিডিন মানে কি সমযোজী, পিরিডিন হচ্ছে কি জৈব যৌগ, আর জৈব যৌগ কি হয়? সমযোজী যৌগ দ্রবীভূত হয়। তো এই যে হ্যালাইডগুলো দেওয়া আছে আমাদের সব থেকে তীব্র সমযোজী হ্যালাইড কোনটি? সবচেয়ে তীব্র হচ্ছে BlICl হচ্ছে তীব্র সমযোজী। পরবর্তী কোশ্চেন নম্বর 28 কি বলছে? গ্রুপ 2 এর ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্বের সঠিক ক্রম কোনটা? কিসের গ্রুপ 2? তো গ্রুপ 2 তে কে কে আছে? Mg2+, তারপরে Ca2+, তারপরে Sr2+, তারপরে হয় Ba2+, এই তো Ba2+। উপর থেকে নিচে নামলে কি হচ্ছে? আকার বাড়ছে। উপর থেকে যত নিচে নামবে আকার বাড়বে, তো বড় আকারের ক্যাটায়ন তৈরি হবে, এবং বড় আকারের ক্যাটায়ন, লার্জ সাইজের ক্যাটায়ন যে কার্বনের মাইনাস CO3 2- আয়ন ছিল সেটারও সাইজ কি কমপ্লিট সাইজ বড়। তো এই দুটো বড় সাইজের ক্যাটায়ন এবং বড় সাইজের অ্যানায়ন কী করে? একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করে, স্টেবল যৌগ তৈরি করে। তো স্টেবল যৌগ তৈরি করলে এর তাপীয় সাহিত্য সব থেকে কম হবে। কার? Ba2CO3 এর তাপীয় সাহিত্যের মান সব থেকে কী হবে? কম হবে। উত্তর কি আসছে আমাদের? উত্তর হচ্ছে তো কী করছে? Ba এবং CO3 2- এর আকার কত? লার্জ, এর আকারও কি লার্জ। দুটো লার্জ সাইজে কী করে? একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করে। আর স্টেবল কম্পাউন্ড হয়ে গেলে মানে এই যে স্টেবল এতটাই স্টেবল হয়ে যায় এটি তাপ দিলে সহজে ভাঙতে চায় না, তাই তাপীয় সাহিত্যের মান হয় ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম তাপীয় সাহিত্য কার হয়? BaCO3 বেশি হয়, তারপর হয় SrCO3, তারপর হয় কত? CaCO3, তারপর হয় MgCO3। এটা হচ্ছে উত্তর তাপীয় সাহিত্যের। নেক্সট কোশ্চেন নম্বর 29 কি বলেছে যে Al+, Ga+, In+ এবং Tl থ্যালিয়াম প্লাস আয়নগুলির স্থিতিশীলতার বৃদ্ধির ক্রম কি হয়? আমরা জানি এখানে দেখো সবগুলো +1 স্টেটে বলেছে, কিন্তু অক্সিজেন স্টেট কি বলেছে? অক্সিডেশন বা জারণ স্তর, অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা। এই জারণ অবস্থা কি তাই সবার +1 দেওয়া আছে না? আর আমরা জানি +1 গ্রুপ বরাবর যত উপর থেকে নিচে নেওয়া যাবে, +1 বেশি স্টেবল উপরের নিচের দিকে, আর উপরের দিকে হয় +3 স্টেবল। তো যত গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামবো তারা +1 এর স্টেবিলিটি পাবে।
প্রেসিডেন্ট স্টেবিলিটি পাওয়ার জন্য গ্রুপের সবার থেকে নিচে গিয়ে থাকে থ্যালিয়াম। তো থ্যালিয়াম হচ্ছে মোস্ট স্টেবল +1, থ্যালিয়াম কি মোস্ট স্টেবল। তারপরে কে থাকে ইন্ডিয়াম প্লাস, তারপর থেকে গ্যালিয়াম প্লাস, তারপরে কে থাকে Al+। এটা হলো আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 30 নম্বর বলেছে কিন্তু BF3 BCl3 BBr3 এর লুইস অ্যাসিড হিসাবে আচরণের প্রবণতার হ্রাসের ক্রমটি কি? তাই কার লুইস অ্যাসিড প্রবণতা সবচেয়ে কম? এই কোশ্চেনটা বারবার ডিসকাশন করা হয়েছে, আমি শর্টে বলে দিচ্ছি একদম সঠিক। এদের লুইস অ্যাসিড মানে কি BF3 বা BBr3 বা BCl3 এরা লুইস অ্যাসিড শো করে। কারণ কি লুইস অ্যাসিড কীভাবে করে? লুইস অ্যাসিড হচ্ছে যারা কী করতে পারে লোন পেয়ার দাম নিতে পারে, লোন পেয়ার কী করতে পারে নিতে পারে, তারা লুইস অ্যাসিড। এটা কী করতে পারে লোন পেয়ার নিতে পারে, কীভাবে নিতে পারে না BF3 ক্ষেত্রে যে B এটা কি 6 ইলেকট্রন সিস্টেম না, তো 6 ইলেকট্রন সিস্টেম। BBr3 ক্ষেত্রে কী হবে বিও কি সব বিগুলো কি 6 ইলেকট্রন সিস্টেম, অর্থাৎ এদের ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, প্রত্যেকটা কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার। ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার মানে কি করতে এরা বাইরে থেকে লোন পেয়ার পেলে লোন পেয়ার গ্রহণ করতে পারে, লোন পেয়ার যদি গ্রহণ করতে পারে তাই এরা লুইস অ্যাসিড রূপে পরিচিত। লোন পেয়ার গ্রহণ করতে পারবে এরা কীভাবে পরিচিত? লুইস অ্যাসিড রূপে পরিচিত। এবার এর ক্ষেত্রে কি হয় এফের কী থাকে, এফের কী আছে প্রত্যেকের কী থাকে লোন পেয়ার থাকে, হ্যালোজেন এরা হ্যালোজেন 3 জোড়া করে লোন পেয়ার এরা কন্টেন্ট করে, এদের 3 জোড়া করে কী আছে লোন পেয়ার আছে। এর যে বি এর আকৃতি কত হয়, এর যে লোন পেয়ার ইলেকট্রন কত থাকে, এর থেকে 2p-তে ইলেকট্রন থাকে লাস্ট 2p, আর এফের কত থাকে এফও 2p, 2p ব্যাক বন্ডিং খুব ভালো হয় এদের ক্ষেত্রে কি হয় 2p ব্যাক বন্ডিং হয়, এদের খুব ভালো ব্যাক বন্ডিং তৈরি হতে পারে। এর ক্ষেত্রে তাদের 2p এটা 3p, 2p 3pর মধ্যে সরি 2p এটা 4p, 2p আর 4p এটা 2p 4p ব্যাক বন্ডন কী হয় 2p 4p ব্যাক বন্ডন ভালো হয় না, অতটা বেশি হয় না, এর ক্ষেত্রে অতটা বেশি হয় না। তাই সব থেকে ভালো বন্ডন হয় কার ক্ষেত্রে, এর ক্ষেত্রে হয়। এর ক্ষেত্রে ব্যাক বন্ডিং হওয়ার জন্য বোরনের যে ডেফিসিয়েন্ট সেন্টার ছিল সেই ডেফিসিয়েন্ট সেন্টার ডেফিসিয়েন্ট নেই, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট নেই। ইলেকট্রন ডেফিসিয়েন্টের নেচার কমে যাওয়ার জন্য BF3-র লুইস অ্যাসিডের পরিমাণ কমে যায়। তবে সব থেকে কম হচ্ছে কি BF3 লুইস অ্যাসিড কম হয়, কারণ এর যে কির জন্য ব্যাক বন্ডিংয়ের জন্য, মেন হচ্ছে ব্যাক বন্ডিং মেন কারণ। আর 2p ব্যাক বন্ডিং ওভারল্যাপ সব থেকে ভালো হয়, তার মধ্যে এটা সবগুলো ক্ষেত্রে ব্যাক বন্ডিং ঘটবে, এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যাক বন্ডিং ঘটবে, খুব ভালো ব্যাক বন্ডিং ঘটবে। তারপরে হবে BCl3, নেক্সট হবে BBr3, অর্থাৎ BBr3 ক্ষেত্রে কী হবে এটা 2p আর এটা 4p থাকে, তাদের মধ্যে ওভারল্যাপ হয় না, অর্থাৎ B ডেফিসিয়েন্ট হিসেবে থাকে, তাই ইলেকট্রন বাইরে থেকে নিতে পারে। নেক্সট 31 কী বলছে বিবৃতি কোশ্চেন, বিবৃতি একে কী বলেছে বোরন BF6 3- তৈরি করতে পারে না, এটা ঠিক তো, হ্যাঁ পারে না। 2 নম্বর কী বলেছে যে এর আকার কি খুবই ক্ষুদ্র, তো এটাও ঠিক, এবং উত্তর কী হবে বি, অর্থাৎ এ এবং বি উভয়ই ঠিক, কিন্তু বি এর সঠিককরণ নয়, মানে আর এর সঠিককরণ নয়, তো এটাকে উত্তর অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন 32 কী বলেছে 32 নম্বর Ge2 যৌগগুলি শক্তিশালী বিজারক দ্রব্য হয় কিন্তু Pb4 শক্তিশালী জারক হয়, এর কারণ কি? এর কারণ কি, কারণ পিবি কি থাকে, পিবি সবার নিচের দিকে থাকে না, পিবি নিচে গ্রুপের নিচে, পিবি থাকে কোথায় নিচে, তো নিচে যখন থাকবে তবে তার ক্ষেত্রে কী হবে, তার ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো ঢুকছে নতুন ইলেকট্রন ঢুকছে, ইলেকট্রন ঢোকার ফলে পিবির ক্ষেত্রে নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব দেখা দেবে। কী দেখা দেবে না দেখো বলেছে কি দেখা দেবে, নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব। তাই যত গ্রুপের উপর থেকে নিচে নামতে থাকবে তার +2 জারণ স্টেট বেশি স্থায়িত্ব লাভ করবে। এটা হলো এটা উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেন 33 বলছে ফ্লোরিনের কার্বনের সংকরণের প্রকৃতি কী? ফ্লোরিন মানে C60 যে ফ্লোরিন এটা নিয়তাকার রূপভেদ কার্বনের নিয়তাকার রূপভেদ, কার্বনের যে নিয়তাকার রূপভেদ এটা কি কার্বনের নিয়তাকার রূপভেদ হলে এর হাইব্রিডেশন হয় sp2 হবে, হাইব্রিডেশন হবে sp2। নেক্সট কোশ্চেন নম্বর 34 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, বলেছে নিম্নলিখিত কোন ক্লোরাইডটি আদ্রবিশিষ্ট হয় না? আদ্রবিশিষ্ট হয় না কোনটা? CCl4 আদ্রবিশিষ্ট হবে না, কারণ CCl4 এর C এর যে 2p ইলেকট্রনগুলো পুরোপুরি ফিল্ড অবস্থায় রয়েছে, এর CD বা
এক্সেস কোনো সেই রকম কোনো কোণে যে অর্ধবিচ্ছুরণ করার জন্য উপযোগী। নেক্সট এবং শেষ কোশ্চেন এই মডেলের, অর্থাৎ মডেল নম্বর 18 সব থেকে শেষ কোশ্চেন বলার আগে বলবো, যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই তোমরা যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই ভিডিওটিকে বেশি মাত্রায় কী করো, শেয়ার করো, এবং তোমরা বেশি মাত্রায় শেয়ার করো। আমি আগামীতে যত দ্রুত সম্ভব তোমাদের টপিক ওয়াইজ অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন রয়েছে, কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো করাবো এবং সেটা খুব শীঘ্রই শুরু করব। তাই বলো তোমরা বেশি মাত্রায় ভিডিওটিকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এবং কোথাও যদি কোনো কোশ্চেন অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে তোমরা সেটা জানিও, এবং যাদের কোনো সমস্যা নেই তারাও তোমরা কমেন্টে ফিডব্যাক জানিও যে তোমাদের কাছে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ বা কতটা উপযোগী, কতটা হেল্পফুল পেয়েছো, কতটুকু হেল্প পেয়েছো এখান থেকে। এটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এখানে 35 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে যে SiCl4 আদ্রবিশিষ্ট হয়ে একটি যৌগ X এবং HCl উৎপন্ন করে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে X যৌগটি নিরোধিত হয়ে Y যৌগ উৎপন্ন করে। X ও Y দুটি যৌগ কী কী? X ও Y দুটি যৌগ কী হবে? অপশান ডি হচ্ছে H2 SiO4 আর SiO2। এটা হচ্ছে উত্তর, অপশান ডি হচ্ছে অ্যান্সার। এই হলো শেষ কোশ্চেন, মডেল 18 শেষ কোশ্চেন হয়ে গেল। এখানে রাখছি আজকে। থ্যাংক ইউ।